ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। 18ই মার্চ সুপ্রিম কোর্টে ইডির তল্লাশি মামলার শুনানি রয়েছে, অর্থাৎ পিছিয়ে ডেটটা হলো 18ই মার্চ। কেন্দ্রীয় এজেন্সিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্য সরকারের আইনজীবী, কেন্দ্রীয় এজেন্সিকে ভয় দেখানো হচ্ছে, পাল্টা ইডির আইনজীবী জানান হলফনামা দাখিলের জন্য সময় চেয়েছে ইডি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, সকাল থেকে ইডির যে তৎপরতা দেখা গিয়েছিল, নজর ছিল ইদিকেই, যে সর্বোচ্চ আদালতে ইডি কি জানায়, ফের পিছিয়ে গেল মামলার শুনানি। আমি যদি জানতে চাই যে সকাল থেকে কি হলো আজ সর্বোচ্চ আদালতে। দেখো, আজ সকালে যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছিলাম, দুপক্ষেরই আইনজীবীরা উপস্থিত ছিলেন এবং মনে করা হচ্ছিল কি আজকে হিয়ারিং হবে, কারণ কি এর আগে দুদিন ডেট পিছিয়ে গেছিল, তো মনে করা হচ্ছিল কি আজকে হয়তো হিয়ারিং হবে। কিন্তু আমরা দেখলাম হিয়ারিং স্টার্ট হওয়ার সময় প্রথমেই কিছু অবজারভেশনগুলো আসে সুপ্রিম কোর্ট থেকে, এবং তারপরে আমরা দেখলাম রাজ্য সরকারের আইনজীবী মন্তব্য করেন সেখানে, সিদ্ধার্থ লুথরা, কি এজেন্সিকে যেভাবে ব্যবহার করা হচ্ছে এইভাবে এজেন্সিকে কোনোদিন ব্যবহার করা হয়নি, ওয়েপনাইজ করা হচ্ছে, অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে একটা এজেন্সিকে, সে কথা তিনি বলেন। পাল্টা দেখলাম ইডি লয়ার সেখানে এসবি রাজু ছিলেন, তিনি বলেন কি এজেন্সি কোনো ওয়েপনাইজ করা হচ্ছে না, এজেন্সিকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এজেন্সিকে টেরোরাইজ করা হচ্ছে, এবং তাই তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। কিন্তু ডেট পিছিয়ে যাওয়ার কারণ ছিল, তখন তুষার মেহতা সলিসিটর জেনারেল বলেন কি যেটা রাজ্য সরকার, তৃণমূলের চেয়ারপারসন এবং রাজ্য পুলিশের তরফ থেকে যে মামলাটি, যে জবাবটি দেওয়া হয়েছে, তার রিজয়েন্ডার ফাইল করার জন্য তারা সময় চাইছেন, এবং সেক্ষেত্রে আজকে তারা ফাইল করে দেবেন, অন্য ডেটে হিয়ারিংয়ের জন্য দেওয়া হোক। এবং সেই সময় কোর্ট বলে কি তাহলে কোন ডেটে তারা হিয়ারিং করবেন, দোলের আগে হবে নাকি দোলের পরে ডেট দেওয়া হোক। বিশেষ করে যারা রাজ্যের আইনজীবী ছিলেন তারা জোর দিচ্ছিলেন কি হ্যাঁ দোলের পরে ডেট দেওয়া হোক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বললেন কি হ্যাঁ দোলের পর যদি ডেট হয় তাহলে তারা কমফোর্টেবল হবেন। এবং তারপর বিভিন্ন ডেটগুলো অপশন ছিল কোর্টের কাছে কি 18 তারিখ করবেন, 19 তারিখ করবেন না 17 তারিখ করবেন। এই ধরনের ডেটগুলো করতে করতে 18 তারিখ দুপক্ষই রাজি হয় কি তারা 18 তারিখ অ্যাভেলেবেল থাকবেন, এবং তার আগে আজকে রিজয়েন্ডার ফাইল হয়ে যাবে এবং 18 তারিখ হিয়ারিং হবে। এখন প্রশ্ন একটা উঠছে পাপিয়া, কি এত তারিখ পে তারিখ কেন পড়ছে? সেটা হলো প্রথম দিন যখন সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে এসেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সেদিন তারা বলেছিলেন কি তারা চাইছেন সুপ্রিম কোর্টে হিয়ারিং করা হোক, এবং সেদিন রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল কি কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই মামলা হিয়ারিং চলছে, কলকাতা হাইকোর্টে হিয়ারিং করুক, সেখানে নিষ্পত্তি হয়নি, সেখানে মামলাটি অ্যাডজার্ন করা হয়েছে। কিন্তু সেদিন সুপ্রিম কোর্টে জোর দিয়েছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, তারা চাইছেন কি সুপ্রিম কোর্টে শুনানি করুক, যেহেতু অন্য রাজ্যেও এই ধরনের ঘটনা ঘটতে পারে যেখানে এজেন্সি রেড করতে যাবে এবং সেখানকার মুখ্যমন্ত্রী বা রাজ্য পুলিশ এসে বাধা দেবে, সেক্ষেত্রে তারা চাইছিলেন এইখানে হিয়ারিং করতে। তখন প্রশ্ন উঠলো কি কতদিনের মধ্যে হিয়ারিং হবে? ইডি চাইছিল দ্রুত হিয়ারিং করা হোক, কেন কি ইডি তরফ থেকে যে অভিযোগগুলো করা হয়েছিল, রাজ্য সরকারের তরফ থেকে বা টিএমসির তরফ থেকে সেদিন লম্বা সময় চাওয়া হয়েছিল, সেদিন আপত্তি করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, না তারা চাইছেন এক সপ্তাহের মধ্যেই শুনানি করা হোক, দ্রুত শুনানি করা হোক, এখানে খুব একটা বক্তব্য রাখার জায়গা নেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাছে তাদের কাছে সব ডিটেলসগুলো রয়েছে। সেদিন দু সপ্তাহ সময় দিয়েছিল রাজ্য সরকারকে, টিএমসিকে এবং রাজ্য পুলিশকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এবং 2 সপ্তাহ পর আমরা যখন দেখলাম যে যেদিন ডেট পড়লো, সেদিন ইডি তরফ থেকে বলা হলো কি গতকাল রাত্রিরে, অর্থাৎ যেদিন হিয়ারিং ছিল তার রাত্রিরেই তাদেরকে অ্যাফিডেভিটগুলো ফাইল করেছে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ, সেক্ষেত্রে তারা পুরোটা রিজয়েন্ডার তৈরি করতে পারেননি, কাউন্টার অ্যাফিডেভিটের জন্য তাদেরকে সময় দেওয়া হোক। সেদিন সুপ্রিম কোর্ট সময় দিল এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের রিকোয়েস্টে হিয়ারিং অ্যাডজার্ন হয়ে যায়। তারপরের দিন যখন হিয়ারিংয়ের ডেট পড়লো, সেদিন কি দেখা গেল কপিল সিব্বল অসুস্থ রয়েছেন, রাজ্য সরকারের তরফ থেকে বলা হলো কি তারা চাইছেন অন্য ডেট দেওয়া হোক, যেহেতু কপিল সিব্বল টিএমসি চেয়ারপারসন হয়ে যিনি অ্যাপিয়ার করেছিলেন তিনি অসুস্থ রয়েছেন। ডেট পড়লো, তখন তুষার মেহতাও বললেন কি হ্যাঁ এই ক্ষেত্রে তিনিও কোনো আপত্তি করবেন না, যেহেতু অসুস্থ রয়েছেন কপিল সিব্বল, ডেট অন্য দেওয়া হোক, সেটার জন্য আজকে ডেট দেওয়া হয়েছিল। আজকে ডেট দেওয়ার আগে আমরা ওয়েট করছিলাম কি যে রাজ্য সরকার বা টিএমসি চেয়ারপারসন যে হলফনামা জমা দিয়েছেন তার কোনো রিজয়েন্ডার কি ইডি বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, সেটা গতকাল রাত অবধি আমরা জানতে পারছিলাম সেই রিজয়েন্ডার জমা পড়েনি। সেক্ষেত্রে এরকম একটা ইঙ্গিত ছিল কি হয়তো আজকে একটা বড় হিয়ারিং আজকে হওয়ার সম্ভাবনা কম রয়েছে, যেহেতু ইডির তরফ থেকে যে রিজয়েন্ডার দেওয়ার কথা ছিল সেটা গতকাল রাত অবধি ফাইল করা হয়নি। আজকে যখন হিয়ারিং হলো তখন তুষার মেহতা কোর্টকে জানালেন কি তারা আজকেই সেই রিজয়েন্ডার ফাইল করে দেবেন এবং তারা একটা ডেট চাইছেন পরবর্তী হিয়ারিংয়ের জন্য। দুপক্ষের বক্তব্য শোনার পর আজকে 18ই মার্চের ডেট দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং এই ডেট দেওয়ার কারণ রয়েছে, কেন কি সুপ্রিম কোর্ট আজকে জানতে চাইলো যেহেতু আজকে রিজয়েন্ডার ফাইল করা হয়নি, আজকে তো হিয়ারিং হবে না, পরের ডেট কি করা হবে, পরের ডেট কি দোলের আগে রাখবো নাকি দোলের পরে আপনারা অ্যাভেলেবেল রয়েছেন। সেই সময় আমরা দেখলাম বিশেষ করে অভিষেক মনু সিংভি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যারা ছিলেন, মেনকা গুরুস্বামী ছিলেন, তারা চাইছিলেন কি এটার ডেট দোলের পরে পড়ুক এবং আরও সময় তাদেরকে দেওয়া হোক। যখন 18 তারিখ বা 19 তারিখের প্রস্তাব এলো সুপ্রিম কোর্টের তরফ থেকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের তরফ থেকে আমরা দেখলাম তারা বলছেন হ্যাঁ খুব ভালো হবে যদি এই ডেটটা তাদেরকে দেওয়া হয়, তারা কমফোর্টেবল আছেন এই ডেটে, এবং সেই ডেট ঠিক করেছে এখন সুপ্রিম কোর্ট। পরবর্তী হিয়ারিং হবে 18 তারিখ, তবে তার আগে রিজয়েন্ডার যে ফাইল করার কথা রয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের, সেটা তারা ফাইল করে দেবেন।
একেবারে রিজয়েন্ডার ফাইল করতে সময়ের প্রয়োজন, সেই নিয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তুমি আমাদের সঙ্গে থাকো বিজেন্দ্র, কিন্তু এই যে ফের অর্থাৎ তৃতীয়বার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী তথা তৃণমূল সাংসদ তিনি আদালত থেকে বেরিয়ে আসার পর কি বলেছেন এ প্রসঙ্গে দেখুন। আজকে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে এসএলপিটা করেছিল স্টেট গভর্নমেন্ট এবং মমতা ব্যানার্জির এগেনস্টে, তাতে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি টাইম নিলেন আজকে, ওনারা রিজয়েন্ডার ফাইল করবে বলে, তো সেই জন্য রিজয়েন্ডার ফাইল করতে বলেছে। আর মামলা ফিক্স করেছে 18 মার্চ, মামলা ফিক্স করেছে ফর হিয়ারিং। আর আমাদের পয়েন্ট অফ মেনটেনেবিলিটি ছিল যে আর্টিকেল 32 ইজ নট মেনটেনেবল। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এটা ইয়ে করতে পারে না, ফাইল করতে। আমরা ইনসিস্ট করেছিলাম, জজ সাহেব বলে পরের দিনকে মেনটেনেবিলিটিটা শুনবে। দোলের আগে না দোলের পর, আমরা দোলের পরই করো, দোলের আগে তো সম্ভব হয় না। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটা স্টেটের বিরুদ্ধে মামলা করতে পারে না, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের এগেন্সটে মামলা করতে পারে না। ইডি তো ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা অঙ্গ, নাথিং, ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট। ইডির নাম দিলে কি করে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট। এই পয়েন্টে অ্যানাদার আরেকটা বেঞ্চে মামলা চলছে, মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে, যেটা মেনটেনেবল হয় কিনা। যদি ওরা এত সিরিয়াস থাকতো তাহলে রিজয়েন্ডার দিয়ে আজকে মামলা শুনলো না কেন? এত সিরিয়াস তো, এত বড় বড় কথা বললে কি করে হবে? বাইরে এত বড় বড় কথা বলে সিরিয়াস থাকলে মামলা শুনবে না, মামলা করবে না, মামলা তো করছেই না, করতেই চাইছে না। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, প্রশ্ন তুলছেন, যদি ইডি সক্রিয় থাকতো, যদি ইডি চাইতো, তাহলে ফের সময় কেন চাইলো রিজয়েন্ডার ফাইল করতে? ইচ্ছাকৃতভাবে মামলার জটে আটকে রাখা হয়েছে আরবি সহ দুটি বিষয়ের শিক্ষক নিয়োগ। দ্রুত আইনি জট কাটিয়ে প্যানেল প্রকাশের দাবিতে মঙ্গলবার রাস্তায় নামল মাদ্রাসার আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত হলো মিছিল। সামনে ইলেকশন নির্বাচন রয়েছে, তার পূর্বে আমাদের সমাধান না করা হয়, এই পরিকল্পনা, এই বঞ্চনার অবসান না ঘটে, তাহলে সেক্ষেত্রে আমাদের বৃহত্তর আন্দোলন হবে। বিধানসভা ভোটের মুখে ফের রাস্তায় নামল চাকরি প্রার্থীরা। আরবি সহ দুটি বিষয়ে দ্রুত প্যানেল প্রকাশের দাবিতে এদিন মিছিল করল মাদ্রাসার চাকরি প্রার্থীদের সংগঠন অল বেঙ্গল অ্যারাবিক ফাউন্ডেশন। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত হলো মিছিল, উঠল দ্রুত প্যানেল প্রকাশের দাবি। চাকরি প্রার্থীদের দাবি, 2023 সালে মাদ্রাসা কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়, সেখানে বাকি সব বিষয়ে শিক্ষক নিয়োগ হলেও মামলার কারণে আটকে রয়েছে আরবি সহ দুটি বিষয়ে 656টি পদে শিক্ষক নিয়োগ। চাকরি প্রার্থীদের অভিযোগ, মাদ্রাসা কমিশনের ভুলেই এই মামলা হয়েছে আদালতে। 2023 সালে পরীক্ষা দিয়েছি, 3 বছর হয়ে গেল। মাদ্রাসায় বিভিন্ন ক্লাসে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে শিক্ষক নিয়োগ হলেও পরিকল্পিতভাবে অ্যারাবিক এবং অ্যাডভান্স অ্যারাবিকটাকে একেবারে কোর্ট কেসের বাহানা দিয়ে সেটাকে বন্ধ করে রাখা হয়েছে। মাদ্রাসার যেটা ব্যাকবোন, হ্যাঁ, সেই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাকেই পরিকল্পিত বন্ধ করে রাখা হয়েছে। তারই প্রতিবাদে আমরা বহু জায়গায় এসেছি, তারই আজকের একটা খণ্ডচিত্র দেখছি আপনারা। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে এদিন দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। এরা রাস্তায় ভিখারির মতন বসে আছে, আর যে দাবিটা নিয়ে বসে আছে ন্যায্য দাবি, আজকে এরা নিয়ে রাস্তায় বসতো না যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে ওয়াদা যদি পালন করতেন। ভালো খবর না আসছে এরা ততক্ষণ এই জায়গা ছাড়বে না। যদি রমজান মাস এসে যায়, আপনার সাধারণ মানুষকে দেখবে এদের পাশে বসে আছে, এই রাস্তার বন্ধ করে আমরা ইফতার খুলবো, নামাজ পড়বো। বুধবার মাদ্রাসা কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। আন্দোলনকারীরা চাইছেন আইনি জট কাটিয়ে দ্রুত হোক নিয়োগ। সত্যজিৎ বৈদ্য, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।